অটো অ্যালাইন লেয়ার একটা অপশন দেওয়া আছে। অটো অ্যালাইন লেয়ারের অপশনটা কি কি কাজ করে সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমি একটা ছবি তুললাম, একটু খেয়াল করবেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে আমি যেখানে বসে আছি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই একই ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন জন আলাদা আলাদা প্লেসে আমরা ছবি তুলছি। অর্থাৎ উনি তুলছেন ওই পাশে, এরপর একজন তুলছেন, সিঙ্গেল ছবি, কিন্তু সবগুলো সিঙ্গেল ছবি, এরকম করে একটা ছবি তোলা হয়েছে। যদি এই ছবিগুলোকে আপনি একত্রিত করতে চান সবগুলো, তাহলে আপনি অটো অ্যালাইন করতে পারেন। অটো অ্যালাইনটা কিভাবে করতে পারবেন? অটো অ্যালাইনটা আপনি দুইভাবে করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি কাতে গেলেন, সাপোজ খেয়াল করে দেখেন, একটু আমি এখানে একটু আগে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন একটা ইমেজ আছে, এই ইমেজটা টোটাল হচ্ছে একটা ইমেজ, তাই না? যেহেতু আমার কাছে এরকম আলাদা আলাদা ইমেজ নেই, একই ব্যাকগ্রাউন্ডের আলাদা ইমেজ নেই, সো দ্যাট আমি কেটে নিচ্ছি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা যে তিনটা ভাগে ভাগ করছে, এই তিনটা ভাগগুলো আপনাদেরকে আগে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। এই যে তিনটা ভাগ আছে, একটু খেয়াল করে দেখেন। ফার্স্ট অংশের মধ্যে এই হরিণটা আছে, এখানে দুইটা হরিণ আছে। দ্বিতীয় অংশটার মধ্যে দেখেন হরিণটার অর্ধেক আছে, এই পাশের হরিণটা নাই, বাকি অংশটা আছে। আবার তৃতীয় নাম্বার মধ্যে দেখেন হরিণটা নাই, বাকি অংশটা আছে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ একই ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ছবি তোলা হয়েছে, এখানে একটা ছবি তোলা হয়েছে, আর এখানে একটা ছবি তোলা, অর্থাৎ আলাদা আলাদা করে কেটে নিছি। এই ইমেজটাকে আমি কেটে নিছি, ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখন এই যে ইমেজগুলো আছে, এই যে জিনিসটা আছে, আপনি যদি চান যে আপনি এরকম ছবি তুলছেন, ছবি তোলার পর আপনি চাচ্ছেন সবগুলো ইমেজকে আপনার একটা ইমেজে রূপান্তরিত করতে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দুইটা জিনিস খুবই মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমি যখন এটাকে 3 ভাগে ভাগ করব, 3 ভাগ করেন, 4 ভাগ করেন, 5 ভাগ করেন, যত ভাগই করেন না কেন কোনো সমস্যা নেই, আমার যদি অ্যাকুরেট রেজুলেশন না হয় তাহলে আমার জিনিসগুলো অ্যালাইন হবে না। নাম্বার 1 হচ্ছে আমি যখন এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে একটু ড্র্যাগ করলাম, এখান থেকে গেলাম, যতটুকু হোক না কেন, আমি এখানে যাই যতটুকু হোক না কেন, এটা অর্ধেক নেই, কোনো সমস্যা নেই। এই যে সিলেক্ট করলাম, ইমেজে গেলাম, ইমেজ থেকে আমি কি করতেছি, ক্রপ করতেছি। একটু খেয়াল করে দেখেন, এইটা আছে না শুধু এতটুকু। এখন আমি এটাকে সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করলাম, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব ইউজ করি। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমার এখানে হচ্ছে 1080 আছে, খেয়াল করছেন? আমার হাইটটা হচ্ছে 1080 আছে। আমি ক্যান্সেল করে দিলাম, কন্ট্রোল জেড ইউজ করলাম, অর্থাৎ ফুলটা আনার জন্য আমি আবার কাজ করলাম, কন্ট্রোল ডি ইউজ করলাম, অলরেডি আমার সেভ করলাম আর কি, সাপোজ মনে করেন। আবার এই অংশটাকে আমি সেভ করতে চাচ্ছি, অর্থাৎ কেউ একজন এইখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ক্লিয়ার? এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন আপনি, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আমি ক্রপ করলাম, এতটুকু জায়গা আমার ক্রপ করা হয়েছে। ইমেজে ইয়াতে ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করতেছি। একটু খেয়াল করে দেখেন 1080। উইথটা কিন্তু আমার ব্যাপার না, আমার কিন্তু হাইটটা আমার অ্যাকুরেট হচ্ছে। কারণ হচ্ছে আপনি যেই দিয়ে ছবি তুলবেন, আপনি যে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, নিশ্চয়ই উনিও একই ক্যামেরা দিয়ে ছবি তুলছেন এবং অ্যাট এ টাইম, তাই না? যখন এরকম টাইপের ছবিগুলো হবে, অনেকগুলো যখন ছবি হবে, তখন আপনার একসাথে আপনি করতে পারবেন। এই জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে তো এই মুহূর্তে এরকম আলাদা আলাদা অপশন নেই, এজন্য আপনি কাটতে হবে। আপনাকে একটা লম্বা টাইপের ছবি নেবেন, ছবি নিয়ে এটাকে 3 ভাগ 4 ভাগ যত ভাগই ইচ্ছা করতে পারেন করে, দেন হচ্ছে আপনি এটাকে অ্যালাইন করবেন। ফার্স্ট হচ্ছে আপনাকে কাটতে হবে, কেটে অ্যালাইন করতে হবে। যদি আপনি অ্যাকুরেট অ্যালাইন না করতে পারেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি পাবেন না, ভালো রেজাল্ট পাবেন না। আপনি অটো অ্যালাইন 2 ভাবে করতে পারেন। এর মধ্যে একটা অপশন হচ্ছে আপনি ফাইলে যাবেন, মেনু থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে অটোমেট। এই অটোমেটে যদি আমি মাউসটা রাখি, তাহলে আমার পাশে একটা পপআপ বের হয়ে আসবে। পপের মধ্যে একদম লাস্ট যে অপশনটা আছে দেখেন, ফটো মার্জ নামের একটা অপশন আছে। ফটো মার্জের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেওয়া আছে অটো, আর এখানে হচ্ছে ব্রাউজার যে অপশনটা আছে, ব্রাউজ ইউজ করি। এই ব্রাউজে গিয়ে আপনার যেই ইমেজগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন, অ্যালাইন করতে চাচ্ছেন, আমি এখান থেকে একটা একটা করে ধরতেছি। এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, অর্থাৎ 3টা ইমেজকে আমি আলাদা আলাদা করে নাম দিচ্ছি, 1 2 3, কেটে আলাদা নাম করছি, ওকে করে দিচ্ছি। ওকে করার পরে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে 50টা ইমেজ সেভ করেন, 50টাই সিলেক্ট হবে। এখানে সবগুলো সিলেক্ট করা আছে, জাস্ট আর কিছু করতে হবে না। এখানে একটা অপশন দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন, কন্টেন্ট অ্যাওয়ার ফিল ট্রান্সফর্ম এরিয়া, একটা ট্রান্সপারেন্ট এরিয়া একটা অপশন দেওয়া আছে। এই অপশনটা এখন আমি ঠিক দিচ্ছি না, না দিয়ে আমি জাস্ট ওকে করে দিচ্ছি। একটু খেয়াল করবেন, আমার এখানে ব্ল্যান্ড হচ্ছে, অটো অ্যালাইন হচ্ছে। একটু খেয়াল করবেন, অটো অ্যালাইন হওয়ার পর কি হয়।
দেখেন আমার টোটাল একটা ইমেজে রূপান্তরিত করে দিচ্ছে। এই ইমেজগুলোকে সে টোটাল একটা ইমেজে রূপান্তরিত করেছে। এখন আমি যদি একটা একটা করে অফ করি, দেখেন সে এখানে আপনার সোর্স নিয়ে একটু জুম করি তাহলে বুঝতে পারবেন, সে এখান থেকে মিলানোর ট্রাই করছে 100%। মিলানোর ট্রাই করে দেন হচ্ছে এইভাবে সে ট্রাই করছে, এটার সাথে মিলিয়ে দিছে। এটাকে অফ করে দেই, আবার এটাকে ধরি, একটু খেয়াল করে দেখেন এমনভাবে মিলানোর ট্রাই করছে যাতে এটা অ্যাকুরেটলি হয়। এটাকে অফ করে দেই, আবার এটাকে যদি অফ করি তখন দেখেন একই অবস্থা, অর্থাৎ এইটা থেকে বাকি অংশ নিয়ে এটা থেকে বাকি অংশ নিয়ে এভাবে সে অ্যালাইন করছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন এখন যদি আমি এই টোটাল ইমেজগুলোকে একটা ইমেজে রূপান্তরিত করতে চাই, আমাকে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার যদি আমি ক্লিক করি তখন আমার একটা নর্মাল লেয়ারে রূপান্তরিত হবে। আর আমি যদি রাইট বাটন ক্লিক করে প্যাটার্ন ইমেজ যদি আমি ইউজ করি তাহলে দেখেন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে, অর্থাৎ একটা টোটাল ইমেজ হিসেবে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, একটু আগে একটা জিনিস ছেড়ে আসছিলাম, ওই জিনিসটা নিয়ে একটু কথা বলতেছি। আমি একটু আবার করতেছি একই কাজটা, আমি আরেকবার করতেছি। ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি কি করতেছি, অটোমেটে যাচ্ছি, অটোমেট থেকে ফটো মার্জে যাচ্ছি, ফটো মার্জে গিয়ে এখানে ব্রাউজ করতেছি, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল একটু আগে যে কাজটা করছি ওই কাজটাই আমি আরেকবার করতেছি। জাস্ট একটা জিনিস যেটাকে আমি টিক চিহ্ন দেই নাই, সেই টিক চিহ্নটা দিলে কি হবে সেটা দেখানোর জন্য সিলেক্ট করলাম। সরি, আমি এখানে আপনার দিয়ে দিচ্ছি, ওইটাও টিক চিহ্ন দেওয়া হয় না, একই কাজটাই করবে। এটাকে আমি অফ করে দেই যেহেতু আমার এটা ভুল হয়েছিল। ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি অটোমেটে যাচ্ছি, অটোমেট থেকে ফটো মার্জে যাচ্ছি, ফটো মার্জে গিয়ে এখানে ব্রাউজ করেন 1 2 3 তিনটা নিলাম, ওকে করলাম। এখানে আসছে, এখান থেকে আমি কন্টেন্ট এভার ফিল ট্রান্সপারেন্ট অবজেক্ট যে এরিয়া যেটা আছে সেটার মধ্যে ক্লিক করে নেই। ক্লিক করে যদি এখন যদি আমি ওকে করি, এখন দেখেন ওইটার এটার মধ্যে পার্থক্যটা কোথায় আসে একটু খেয়াল করে দেখবেন। একটু খেয়াল করে দেখেন, একটু আগে আমি যে কাজটা করছি, অর্থাৎ এগুলো হওয়ার পর এই মার্জ জিনিসটা আমার নিজেকে করতে হয়েছিল, কিন্তু আমি যদি কন্টেন্টের মধ্যে যদি আমি ক্লিক করে রাখি তাহলে সে অটোমেটিক্যালি এখানে একটা মার্জ করে দেবে। একটু খেয়াল করে দেখেন, এটা অফ করে দিচ্ছি আর এখানে আপনার মার্জ ইমেজটা রেডি হয়ে গেছে। এখন যদি আমি এগুলো অফও করে দিই, অর্থাৎ বাদ দিয়ে দিই, তবু আমার মার্জ ইমেজটা থাকবে, কোনো প্রবলেম হবে। এখন আপনি ইচ্ছে করলে দুইভাবে কাজটা করতে পারেন। আপনি ইচ্ছে করলে এইভাবে কাজ করার পর প্যাটার্ন ইমেজ করে ফেলতে পারেন অথবা মার্জ ইমেজ করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার ডিরেক্ট ওইখানে কন্টেন্ট ক্লিক করলে আপনার হয়ে যেতে চান, তাহলে আপনি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, অটো অ্যালাইন করতে পারেন অনেকগুলো ইমেজ, 1 2 3 4 যতগুলো ইচ্ছে নিতে পারেন। কিন্তু এটার মেইন শর্ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড একরকম হইতে হবে, এনভায়রনমেন্ট একরকম হইতে হবে, আর বিরাট হচ্ছে আপনার এই রেজুলেশনগুলো একরকম হইতে হবে। এই জিনিসগুলো যদি এমন হয় যে আমি একটা পরশু দিন তুলছি, ওটা অন্ধকারে তুলছি, আরেকটা তুলছি যে কালকে, আমি একসাথে করতে দিই, সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন না। বুঝতে পারছি? এটা মেইন যেটা করে সেটা হচ্ছে অনেক একই জিনিস, যেমন প্যানারোমা একটা অপশন আছে, আপনারা সবাই জানেন হয়তোবা। প্যানারোমা যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্লিক করার পর আপনি ঘুরাবেন, এটা আস্তে আস্তে সে কি করবে, সম্পূর্ণটাকে একটা মার্চ করে ইমেজটাকে এইভাবে টেনে ছোট করে এটাকে আপনার একটা ইমেজে নিয়ে আসবে। এটাকে বলে প্যানারোমা। বুঝতে পারছি? অনেক মোবাইলে দেখবেন প্যানারোমা অপশনটা আছে, অর্থাৎ আমার ছবিটা হচ্ছে এখানে উঠতেছে, বাকি অংশটা রয়ে গেছে। আপনি যদি প্যানারোমা ইউজ করে যদি ফুলটা নেন, ফুলটা নিয়ে যদি ক্লিক করেন, দেখবেন টোটাল ইমেজটাই একটা ইমেজে রূপান্তরিত হয়ে চলে আসছে। অ্যাকচুয়ালি এটা করা হচ্ছে প্যানারোমা হিসেবে। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যাচ্ছি, এখানে গিয়ে অটোমেটে যাচ্ছি, অটোমেট থেকে যদি আমি ইয়াতে যাচ্ছি, এখান থেকে আমি এই ফটো মার্জে যাচ্ছি, এখানে খেয়াল করে দেখেন, তারপর রিপোজিশন, কলেজ, স্পিচ, তারপর হচ্ছে সাইকেলিং, তারপর পার্সপেক্টিভ, অটো, অনেকগুলো অপশন আছে। এখানে একটা এক এক রকম কাজ করে। এবং একটু খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে সব দিক থেকে এনে একটা কাজ করবে, এটা হচ্ছে মার্চ করবে, এটা হচ্ছে একদিক করবে, এরকম কার্ভ করবে, এক একটা এক এক স্টাইল ইউজ করে। আপনার এক একটার মধ্যে এক একটা দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে অটো অ্যালাইনের একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আপনি যদি এটা এভাবে করতে না চান, অন্যভাবে যদি আপনি করতে চান, অন্য আরেকটা অপশন পাবেন অটো অ্যালাইন, অর্থাৎ এখানে যে সিস্টেমটা আছে ওই সিস্টেম অনুযায়ী যদি অটো অ্যালাইন করতে চান তাহলে করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজ, অর্থাৎ জেপিজি নাম্বার 1। আমি সেকেন্ডটাকে ডকিং করতেছি, অর্থাৎ খুলে ফেললাম। সেকেন্ড যে ইমেজটা ওপেন করা আছে যে আপনার ডকুমেন্টের মধ্যে, এটাকে আমি খুলে ফেললাম। খোলার পর আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর দেখেন এখানে চলে আসছে না। আমি এখন কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, লেয়ার 1 আমার এখানে চলে আসছে। আবার কি করতেছি, 2 নম্বর যেটা আছে এটাকে আমি ধরে খুলে ফেললাম। খুলে ফেলে এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে ইউজ করতেছি। একটু খেয়াল করে দেখেন, এখানে আমার 1 2 3 তিনটাই আছে।
এটাকে আমি খুলে ফেলি, অর্থাৎ নরমাল লেয়ারে রূপান্তরিত করি। রূপান্তরিত করার পর আমার কিন্তু একটার উপর একটা ইমেজ আছে না, সবগুলোকে সিলেক্ট করলাম। এখান থেকে এক থেকে সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এডিটে যাবেন। এডিট থেকে একটা অপশন ছিল, এর আগে অপশনটা ছিল আপনার অটো ব্লেন্ড লেয়ার, এখন একটা অপশন পাবেন হচ্ছে অটো অ্যালাইন লেয়ার। এর মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন সাইকেল আছে, তারপরে হচ্ছে পার্সপেক্টিভ আছে, কলেজ আছে, বিভিন্নটা আছে। আমি যে অটোটার মধ্যে ক্লিক করি, অটোর মধ্যে যদি ক্লিক করে যদি ওকে করে দেই, এখন দেখেন কি হয়। একটু খেয়াল করে দেখেন, সে আমাকে একটা ইমেজ রূপান্তরিত করে দিয়েছে। একটু খেয়াল করে দেখেন, আমার 1 নাম্বার লেয়ারটা কিন্তু মিডলে ছিল, 1 নাম্বার লেয়ারটা মিডলে ছিল, সে সুন্দর করে তার মতো সাইজ করে বসেছে। কিন্তু ওইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি? ওটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে অফ করেন, দেখেন সমান, আবার এখানে অফ করেন, দেখেন সমান, অর্থাৎ এখানে যদি অফ করেন সমান। কিন্তু আমার মেইন যে ইমেজগুলো আছে, এই মেইন ইমেজগুলো কিন্তু একটু ছোট বড় হয় না। সে যেটা করছে ঢেকে গেছে, বুঝতে পারছি, ঢেকে গেছে। আমার মেইন ইমেজগুলো একটু কম বেশি হয়নি। যেমন এর আগের যে ঘটনাটা ঘটছিল, এখানে হচ্ছে আপনার আঁকা বাঁকা হয়েছিল, সে মার্জিং করার চেষ্টা করছিল, 100% করার চেষ্টা করছে। ঠিক একইভাবে সে একটার উপরে একটা বসিয়ে দিয়ে আপনার করে ফেলছে। এভাবে আপনি অটো অ্যালাইন করে কাজ করতে পারেন। এখন যদি সবগুলোকে এক করে রাইট বাটন ক্লিক করে যদি ফ্ল্যাটেন ইমেজ করে নেন, দেখেন আমার নর্মাল একটা ইমেজে পরিণত হয়ে গেছে। এইভাবে আপনি টোটাল একটা ইমেজকে, অনেকগুলো ইমেজকে একই রেজুলেশনের, একই আপনার এনভায়রনমেন্টের ইমেজগুলোকে আপনি অটো অ্যালাইন করতে পারেন। আছে যেটা হচ্ছে আপনার ইন্টারপোলেশন নামে একটা অপশন দেওয়া আছে। ইন্টারপোলেশন জিনিসটা কি অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, আরেকবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমি যে ওপেন করতেছি, ইমেজটা ওপেন করতেছি, অনেক সময় দেখবেন অনেক ভালো ইমেজ ওপেন নিয়ে আসতেছি, অর্থাৎ আমি এইচডি ইমেজ প্রোভাইড করতেছি, বাট এইখানে রেজুলেশনটা খুব তাড়াতাড়ি ফেটে যায়। যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটে যাবেন। এডিট থেকে প্রিফারেন্স যে অপশনটা আছে, সেখানে কি আপনার জেনারেল যদি আমি ক্লিক করি, এখানে একটু খেয়াল করে দেখেন ইমেজ ইন্টারপোলেশন নামের একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, অনেকগুলো অপশন বের হয়ে আসবে। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার অপশনটা ইউজ করতে পারেন। ওইটার উপর ডিপেন্ড করে অনেক সময় আপনার ইমেজগুলো ওপেন হয়, অর্থাৎ এখানে ইমেজের যে রেজুলেশনটা আছে সেটা হচ্ছে আপনার এখানে ক্যাপচার করে যে আপনার ইমেজটা কেমন পরিমাণ, কি পরিমাণ করবে, থ্রোটা করবে কিভাবে। ইন্টারপোলেশনের অর্থটা হচ্ছে আপনার নিক্ষেপ করা, মানে সে কিভাবে এটাকে ওপেন করতেছে, আমার রেজুলেশনটা ঠিক রেখে ঠিক মতো ওপেন করতেছে কিনা, সেটা আপনার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি কিউবিক গ্যাপ যদি দেন, অটোমেটিক দেন। যদি শার্পার ইউজ করতে চান শার্পার, আপনি যদি স্মুথার ইউজ করতে চান স্মুথার, এক এক অপশন আছে, আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে নর্মালি যে কিউবিক অটোমেটিকটাই আপনি ইউজ করার কারণে অটোমেটিকলি সেট করে নেয়, সেট করে নিয়ে দেন হচ্ছে কাজটা করে। এখান থেকে আমি জাস্ট কাজটা করলাম। কিন্তু আনফরচুনেটলি যদি কোনো কারণে আপনি এখান থেকে ইউজ করতে না চান, বা আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এটাকে আপনার অফ করে দিতে হবে, নর্মাল লেয়ারে রূপান্তরিত করে দিতে হবে। নর্মাল লেয়ারে রূপান্তরিত করে দেওয়ার পর এডিটে যাবেন। এডিট থেকে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম, সরি ফ্রি ট্রান্সফর্মের মধ্যে ক্লিক করেন। যদি ফ্রি ট্রান্সফর্মে দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ইন্টারপোলেশন। এখানে ইন্টারপোলেশনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার এখান থেকে রেজুলেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? এই রেজুলেশনটা বেশি বোঝা যায় হচ্ছে যখন আপনি ইমেজে যাবেন, ইমেজ থেকে যখন ইমেজ সাইজে যাই, তখন দেখবেন নিচে আপনার লিখে থাকে আপনার ইমেজ রেজুলেশন। রেজুলেশনের মধ্যে চেঞ্জ করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আসলে এখানে কোনটা কি ইউজ হচ্ছে। বুঝতে পারছি? তো আপনার যদি এরকম কখনো এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে চেঞ্জ করে নিয়ে আপনার ইমেজটাকে আপনি সুন্দর করে তুলতে পারেন। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার ইমেজ ইন্টারপোলেশন নামের একটা অপশন আছে, সেই অপশনটা। এর নিচে আরেকটা অপশন দেওয়া আছে, দেখেন কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের জন্য আমি এখান থেকে কয়েকটা ইমেজ ইউজ করতেছি। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা কি একটু খেয়াল করে দেখি। এই যে আপনি খেয়াল করেন, এখানে দুটো অ্যাপেল নিচে, আর অ্যাপেলগুলো হচ্ছে আপনার গ্রিন। এখানে একটু খেয়াল করে দেখেন ব্রাশ টুল আছে, ব্রাশ টুলের ভিতরে একটা অপশন পাবেন হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। এই কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা কি, আপনি এখানে যদি যে কোনো একটা কালার ইউজ করেন, সাপোজ মনে করেন আমি রেড কালারটা ইউজ করলাম, ড্র্যাগ করলাম, সে যেটা করতেছে সেটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্টের সাথে আপনার একটা কালার অ্যাড করার ট্রাই করতেছে। বুঝতে পারছি কথাটা? ইন্টার মধ্যে আপনার অ্যাড করার ট্রাই করেন, আপনি এখানে জাস্ট ব্রাশ করবেন, এটার সাথে অ্যাড হয়ে যাবে। কিন্তু এটার যে মেইন প্রবলেম, একটু খেয়াল করে দেখেন, এটার আশেপাশে আমাকে যেটা করতে হবে, খুব ভালো করে রেডি করে কাজ করতে হবে। এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আপনি এটাকে সিলেক্ট করে নেন, সাপোজ মনে করেন আপনি এতটুকু সিলেক্ট করে নিলাম, একটু জুম করে নিই, জুম করে এতটুকু জায়গা আমি একটু মাইনাস করে নিই।
এতটুকু জায়গা আমি মাইনাস করে নিলাম। মাইনাস করে নেওয়ার পর যদি এখন আমি কালার রিপ্লেসমেন্ট টুলে যাই, যাওয়ার পর যদি ড্র্যাগ করি, যত কিছু করি না কেন ওর বাইরে আর যাবে না, কারণ এতটুকু জায়গা আমার সিলেক্টেড করা আছে, তাই তো? এতটুকুর বাইরে আমার যাবে না, আপনি ইউজ করতেছেন। এভাবে আপনি ইচ্ছে করলে কালার রিপ্লেস করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী কালার রিপ্লেস করতে পারেন। কিন্তু এটার থেকে ভালো কাজ করা হচ্ছে আপনার, এটার থেকে ভালো কাজ করছে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে হিউ এন্ড সিচুয়েশনের যে অপশনটা আছে সেটা আরো বেশি ভালো কাজ করে। কিভাবে ভালো কাজ করে একটু খেয়াল করে দেখেন। এই যে আমি এটাকে অন্য একটা কালার ইউজ করলাম এবং একটু খেয়াল করে দেখেন অ্যাকুরেটলি আপনার হচ্ছে, কারণ হচ্ছে আপনি এখানে আপনার হিউ, সিচুয়েশন এবং লাইটিং তিনটাই কন্ট্রোল করতে পারতেছেন। আর ওইখানে যেটা হয় ডিরেক্টলি আপনার ইফেক্ট পড়ে যায়। এজন্য নরমালি যদি আপনার কখনো যদি প্রয়োজন মনে করেন যে আমার কালারটা চেঞ্জ করা দরকার, তাহলে আমার মনে হয় হিউ এন্ড সিচুয়েশন থেকে করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি যদি এখন ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন কেউ বুঝবেই না এটার মধ্যে আমি কালারটা চেঞ্জ করছি, বুঝার কোনো ওয়ে নেই, বুঝতে পারছেন? কিন্তু একই কাজটা যদি আমি কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে করি, একই কাজটা যদি আমি কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে করি, দেখি হয় কিনা। কি হয়েছে এটা? ও আচ্ছা, এখানে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সিলেকশন ছিল। এই যে দেখেন একই জিনিস আমি কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে করতেছি, কিন্তু এইটা রিপ্লেসমেন্ট আর ওইটা রিপ্লেসমেন্টের মধ্যে দেখেন আলাদা একটা সম্পূর্ণ পার্থক্য আছে। একই জিনিস আমি এখানে কাজ করলাম হচ্ছে হিউম্যান সিচুয়েশন দিয়ে, আর এটাকে আমি কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কাজ করতেছি, কিন্তু দুইটার মধ্যে দেখেন কত পার্থক্য। এটা মনেই হচ্ছে যে উপরে আলাদা একটা কিছু একটা ইউজ করছে। ওকে ফাইন, আমি এটাকে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ওইটার মধ্যে আমি যা যা করছি এটার মধ্যে আমি তাই করি। সিলেক্ট করলাম, কালার রিপ্লেসমেন্ট টুলে গেলাম, ড্র্যাগ করলাম, একটু খেয়াল করে দেখেন দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এবং বুঝাই যাচ্ছে এটা উজ্জ্বল। আর এটা যেটা করতে পারছে আমি একদম ফুল এখানকার এরিয়ার মতো করে কালার ডিপনেস, অর্থাৎ আমার টোটাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আমার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমি আলাদা করে কাজ করতে পারছি। আপনি যদি কখনো শর্টকাট নিয়ে আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কালার রিপ্লেসমেন্ট টুল ইউজ করতে পারেন। তবে আপনি যদি ভালো রেজাল্ট চান, যে আপনি হ্যাঁ ভালো রেজাল্ট চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনি ইউজ করবেন হচ্ছে আপনার হিউ এন্ড সিচুয়েশন। এই জিনিসটা একটু বেশি হয়, সেটা হচ্ছে আপনার ফটোশপের মধ্যে আপনি কয়ভাবে সিলেকশন করতে পারবেন। ভালো কথা ভালোভাবে বুঝবেন কতভাবে আপনি সিলেকশন করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল একটা আছে, তারপর হচ্ছে আপনার ইলিপ্টিক্যাল টুল আছে দুইটা, তারপর হচ্ছে আমরা এই দুইটা দিয়ে সিলেক্ট করি। এরপর হচ্ছে আপনার ল্যাসো টুল, পলিগনার টুল, ম্যাজিক টুল, 5টা, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, 7টা। আবার সিলেক্ট করতে পারি পেন টুল দিয়ে, আমি সিলেক্ট করতে পারতেছি 8টা। এই 8 ভাবে আপনি কি করতে পারবেন, আপনার ডকুমেন্ট সিলেক্ট করতে পারবেন, তাই তো? এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই করে ফটোশপের ক্ষেত্রে, যে আপনি সিলেক্ট কিভাবে করবেন। তা আপনি যে কোনোটা দিয়ে ইচ্ছা করে সিলেক্ট করবেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে এতটুকু জায়গা, আপনি ইচ্ছা করলে এখান থেকে ড্র্যাগ করে এতটুকু জায়গা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আপনার প্রয়োজন হচ্ছে এই গোল ভাবে এতটুকু জায়গা, আমি ইচ্ছা করলে এভাবে গোল করে সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করব। এখন এই সিলেকশন জায়গাটার মধ্যে আমি কি কি করতে পারি, 3টা কাজ করতে পারি, তাই তো? ফিল করতে পারি, রিমুভ করতে পারি, কপি করতে পারি, এইগুলি করতে পারি। এইরকম ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে, যেমন কালার রেঞ্জের কাজ কি, তারপর হচ্ছে আপনার পেন টুলের ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পেন টুলের মধ্যে পার্থক্যটা কোথায়, ক্লিয়ার? যে আপনার ফটোশপ আপনি পেন টুল কিভাবে ইউজ করছেন, ইলাস্ট্রেটর কিভাবে, মানে পার্থক্যটা কোথায় এটা বলতে হবে। তারপর হচ্ছে আপনার সিলেকশন টুলের কথা বলেন, যে ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে সিলেকশন টুল আছে কিনা। হ্যাঁ আছে, যে একটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে আপনার ওইখানে সিলেকশন টুল, যেটা আপনার টোটাল কাজটা করার জন্য সিলেক্ট করে, আর এখানে যেটা শুধু পাথ সিলেকশন করার জন্য সিলেকশন ইউজ করা হয়। এরকম ছোট 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 যেগুলো অপশনগুলো আছে, এগুলি প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে অংশগুলো আপনি পড়ে নেবেন। অ্যারেঞ্জ কাকে বলে, তারপর হচ্ছে আপনার চেঞ্জিং অপশন, তারপর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ যে অপশনগুলো আছে, অর্থাৎ ইমেজ যে আমরা নিয়ে আসতেছি, ইমেজ কিভাবে আনা উচিত, কি করলে আপনার ইমেজটা ঠিকমতো ওপেন হয়, ব্লেন্ডিং অপশন থেকে শুরু করে, তারপর আপনার তারপর হচ্ছে আপনার স্কেল, ডিস্টিউট, তারপর ওয়ার্পের কাজগুলো কি কাজ করে, ওয়ার্পের কাজগুলো। এরপর হচ্ছে আপনার ইনভার্স সিলেকশনের কাজ কি, ম্যাজিক পলিগনাল ল্যাসো টুলের কাজ কি, এগুলো তো অলরেডি বলছি। কালার রেঞ্জ, ইমেজ সাইজ ইনক্রিজ করবেন কিভাবে, ডিসক্রিজ করবেন কিভাবে, এগুলো নিয়ে আপনারা
দয়া করে একটু দেখবেন ভালো করে। আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদেরকে পরীক্ষার জন্য আপনারা দয়া করে এইভাবে পুরোটা জিনিসটা একটু রিভাইজ দিয়ে নেবেন। আমি বারবারই বলতেছি, আমার ক্ষেত্রে না হয় আপনি পার পেয়ে গেলেন, কিন্তু অ্যাসেসমেন্টের সময় আপনি কি করবেন, তখন তো আপনাকে ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাকেই ইয়া করতে হবে। সো দ্যাট আপনি যদি ফটোশপটা আগায় রাখেন তাহলে ইলাস্ট্রেটরটা মোটামুটি একটু দেখলেই হয়ে যাবে। এর আগে যে ভুলটা করছেন, আপনি দুইটা ভিডিও দেখেন, আমি তিনটা ভিডিও দেখবো, তো উনি যে দুইটা ভিডিও দেখতেছেন ওই দুইটা ভিডিও তো আপনি আর কভার করতে পারতেছেন না। সো দ্যাট সবগুলোই ধরা উচিত। জাস্ট এই জিনিসটা ধরবে, একটা একটা টিক চিহ্ন দিবেন, একটা একটা টিক চিহ্ন দিবেন, আমরা করে নিবেন। এখান থেকে বড় বড় কাজগুলো কখনো জিজ্ঞেস করেন না, কখনো বলে না যে আপনি এইটা তৈরি করে দেন আমাকে, এটা কখনো জিজ্ঞেস করেন। জাস্ট বলবে যে এইটার কাজ কি, ওইটার কাজ কি, ছোট ছোট কোশ্চেন, যেভাবে আমরা কোশ্চেনগুলো করছি। লাস্ট ক্লাসে আপনাদেরকে ট্রাইফোল ব্রুশিয়ার দেওয়া হয়েছিল, তাই না কথাটা? এখন ট্রাইফোল ব্রুশিয়ার যে দেওয়া হয়েছিল, ট্রাইফোল ব্রুশিয়ারের মধ্যে আপনারা অনেকে মকআপ করছেন, ডিরেক্ট মকআপ, অর্থাৎ মকআপ ডাউনলোড করছেন, ডাউনলোড করে এখানে আপনি ইউজ করছেন এটা, তাই তো? কিন্তু আপনাদের পরীক্ষার সময় তো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, সিঙ্গেল মকআপ ইউজ করতে হবে। আপনি কোনো মকআপই ইয়া করতে পারবেন না, ডাউনলোড মকআপ ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? আপনার ব্যানার আসুক, বিজনেস কার্ড আসুক, তারপর হচ্ছে আপনার ট্রাইফল ব্রুশিয়ার আসুক, তারপর হচ্ছে আপনার আজকে দেখা হচ্ছে আপনার কি জানি বলে বুক কভার আসুক, যা আছে না কেন প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে যা করতে হবে হচ্ছে আপনার সিঙ্গেল মকআপে। ক্লিয়ার? এখন সিঙ্গেল মকআপ যদি করতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট ওই জিনিসটা একটু দেখায় দেই। ওই জিনিসটা দেখানোর জন্য আমি একটু ইয়া করি, আমি একটা, আর আমরা যে ভুলটা বারবার করতেছি সেটা হচ্ছে আমরা যে মকআপ করি, মকআপ করার সময় অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে জেপিইজি ফাইল ইউজ করতে হবে। অর্থাৎ আমার ডিজাইনের আমরা জেপিইজি ফাইল ইউজ করব, আমি কখনোই মেইন ফাইলটা ইউজ করব না। আমার একটু খেয়াল করে দেখেন, আমি দুইটা আলাদা আলাদা করে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমি একটা তৈরি করছি ওইটা, আর হচ্ছে আপনার এটা হচ্ছে আমার মকআপটা করার জন্য আমি ইউজ করছি। আমি জাস্ট একটা পার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে ফার্স্ট যে কাজটা করবেন, যেহেতু আমাকে এটা 3 ভাগে ভাগ করতে হবে, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আমার এখানে নিউ গাইড লেআউটে ক্লিক করবেন। দেখেন এখানে 2 এর জায়গায় আপনি 3 দিবেন, 3 দিলে দেখেন 3 ভাগে ভাগ হয়ে গেছে। ওকে করে দেই, ওকে করে দেওয়ার পর এখন জাস্ট যদি আমি লক করে ফেলি, লক করলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, অর্থাৎ আমার 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন কোশ্চেন থাকতে পারে কেন আপনি 3 ভাগে ভাগ করছেন? 3 ভাগে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে এই, আমি এখন ইচ্ছা করলে খুব সুন্দরভাবে আলাদা আলাদা এক একটা পার্ট ইউজ করতে পারি। যদি এই অপশনটা না থাকতো, সাপোজ মনে করেন আমি এই অপশনটা নেই, এখন আমি মনে করেন এখান থেকে এতটুকু আমি চোখের আন্দাজে নিলাম, পরবর্তীতে যখন আবার নিব দেখেন একটু খেয়াল করে দেখেন একটু বাইরে গেছে, পরবর্তীতে যখন নিব তখন এটার সাথে মেজারমেন্ট আমি রেডি করতে পারবো না। এই জন্য আমি যদি এইভাবে করে ফেলি, 3 ভাগে ভাগ করে ফেলি, ওকে করে ফেলি, এখান থেকে আমি লক করে ফেলি, তাহলে এখন দেখেন খুব ইজিলি আমি 1 ভাগ 2 ভাগ করে আলাদা আলাদা করে করতে পারতেছি। বুঝতে পারছি কথাটা? এই যে একটা ভাগ নিলাম, ওকে করলাম, কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর এটার মধ্যে যেহেতু অ্যাড করব, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করে নিলাম, ডবল ক্লিক করলাম, এটার মধ্যে চলে আসছে, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। এখানে আবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, ও হিসাব করতেছে হচ্ছে ওর এটা হচ্ছে আপনার ভিতরের পার্টগুলো, ভিতরের অংশগুলো, কিন্তু বাইরের অংশটা সে শো করতেছে না। এখানে আছে হচ্ছে আপনার 3 4 5, তাই তো? 3 4 5, সরি 2 3 4, আর উপরে থাকে হচ্ছে আপনার 1 2 3 1 6 5। এখন আমার তো রেডি হচ্ছে আপনার ডান থাকে, কিন্তু ওর তো রেডি হচ্ছে বাম থেকে, তাই না কথাটা? তা আমাকে কিন্তু রাইট থেকেই আসতে হবে, যেহেতু আমার ডিজাইনটা ওইভাবে ইউজ করতে হবে। সো আমি এখানে রাখলাম, এটাকে রাখার পর এডিটে যাবেন, এডিট থেকে আপনার ট্রান্সফর্মে যাবেন, ডিস্টোরে যাবেন, ডিস্টোরে গিয়ে এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমাকে অ্যাড করে দেন। আমরা যেহেতু সিঙ্গেল মকআপগুলো করব, আমরা এইভাবে মকআপগুলো করতে হবে আমাকে। এই রাখলাম। এখন কোশ্চেন থাকতে পারে এখানে আপনার কার্ভ আছে, এখানে আমার কার্ভ আছে, কার্ভে কি করবে? আপাতত এটাকে অ্যাড করে দেই, বসিয়ে নেই, এখানে রাখলাম। রাখার পর আবার এডিটে যাবেন, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে গিয়ে ওয়ার্প নামে যে অপশনটা আছে, ওয়ার্পের মধ্যে ক্লিক করি। এখানে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে আপনার আলাদা হ্যান্ডেল আসতেছে, তাই না? এই কর্নারগুলো ধরে আমি কাজ করতে পারি। আপনি ইচ্ছা করলে যদি ডিস্টোর্ট ইউজ না করে যদি ডিরেক্ট চান যে আপনি ইউজ করবেন, ওয়ার্প ইউজ করবেন, সেটা আপনি ইচ্ছা করলে ওয়ার্পটা ইউজ করতে পারেন। এখানে আমি ইউজ করলাম এটা, এখানে যদি আপনার দরকার হয় এখানে ইউজ করেন। দেখেন আমার একটু কার্ভ ছিল, কার্ভটা হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? আমার একটা কার্ভ করা দরকার ছিল, আমি কার্ভটা করে দিলাম, ওকে করে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। এই হচ্ছে আমার একটা পার্ট। বুঝতে পারছি কথাটা? এইভাবে আমি টোটাল পার্টগুলো, এখন যদি আমি দ্বিতীয় পার্টে যাই,
এটাকে কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে নেই, আবার এই ইয়াতে যাই, ড্র্যাগ করেন, নিয়ে আসতেছি এখানে, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে হচ্ছে আমার ফার্স্ট পার্টটা ছিল, এটার মধ্যে রাখলাম, কোনো সমস্যা নেই, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। আচ্ছা, এখন আমি ডাইরেক্ট ওয়ার্প দেখাচ্ছি আপনাদেরকে। একটু আগে যেটা করছিলাম সেটা হচ্ছে আপনার ডিস্টোর্ট দিয়ে কাজ করছি, আর আমি এখন ডাইরেক্ট যদি ওয়ার্প ইউজ করি সেক্ষেত্রে আমার কি হবে একটু খেয়াল করে দেখেন। যে যেটা ভালো লাগে আপনি ওইটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ার্প করলাম, এখন এই কর্নারগুলো ধরেন প্রত্যেকটা, এই কর্নারগুলো ধরেন প্রত্যেকটা, এই কন্ট্রোলারগুলো যদি একদম সোজা রাখেন তাহলে একদম সোজা হবে, না হলে আপনার সোজা হবে না। হ্যাঁ, আমি না আপনি এই কারণে দেখাচ্ছি যে আপনি কোনটা করলে ভালো হয়, যেটা ভালো লাগে আপনি ওইটা করবেন। আপনাকে দুইটাই দেখাই দিলাম, যেটা ভালো লাগে আপনি ওইটাই করবেন। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, ডিস্টোর্টটা যদি আপনি মনে করেন যে ডিস্টোর্টটা আগে করলে ভালো হয় আপনার জন্য, তাহলে ডিস্টোর্টটা আগে করবেন। ওইটাই তো বললাম যে এখন আপনি অনেকে আছে যে আপনার এটার থেকে ওইটা যদি আমি করে ফেলতাম, ডাইরেক্ট করে ফেললাম, একটু শর্টকাট ইউজ করতে চাই। এখন শর্টকাট ইউজ করাটা যে কতটুকু বোকামি সেটারে দেখানোর জন্য আসলে এই কাজটা করা, আর কিছু না। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমি সেকেন্ডটা বসায় ফেলছি। বুঝতে পারছি কথাটা? এভাবে আপনি টোটাল জিনিসটা বসাবেন। তো বসানোর পরে আমাকে যেটা হচ্ছে, আমি মেইন জিনিসটা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কার্ভ যে অপশনটা, কার্ভ অপশনটাকে দেখানোর উদ্দেশ্যে আপনার এই কাজটা করা। বুঝতে পারছি? যে আমার যদি প্রয়োজন হয় যে এখানে আমি কার্ভ করব, কিভাবে কার্ভটা করব, আমরা অলরেডি ওয়ার্পের কথা তো ভুলেই গেছিলাম, মনে হয় ম্যাক্সিমাম ভুলে গেছিলাম ওয়ার্পটা, যে আমাকে ওয়ার্পেফাই করতে হয়, এভাবে বাঁকা করতে হয়, জিনিসটা ভুলে গেছিলাম। এই কারণে আপনি এটা এভাবে করা যাবে। ক্লিয়ার? অনেক সময় আমরা যে ভুলটা সব সময় করি, ম্যাক্সিমাম টাইমে করি, যে সেটা হচ্ছে আপনার মেইন র ফাইল ওটাকে ওপেন করে ধরে ওটাকে কপি করতেছি। এটা কখনো কপি হয় না। আপনাকে যেটা করতে হবে, এটাকে ইমেজে রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত করে দেন হচ্ছে ওইখান থেকে আপনি এটাকে কনভার্ট করুন। বুঝতে পারছেন কথাটা? আপনি এরকম আরো সিম্পল, ওটা কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি নিজে একটা করছেন, এটা হচ্ছে বড় কথা। আপনার যা ইচ্ছা তা করেন, কোনো সমস্যা না। আপনি ব্যাকগ্রাউন্ডটা থাকলেও থাকতে পারে, না থাকলেও না, ওইটা নিয়ে আমার কোনো ব্যাপার না। পিছনের ছবিটা তো আছে, তাই বলুন। কোন প্রতীক পিছনে? না, ওইটা নিয়ে আমার কোনো জ্ঞান নেই। আপনার তো এটা দরকার আমার। আপনি যেটার উপর করছেন এটা দেখাতে হবে না আমাকে, যে আমি এই ইমেজটার উপর করছি। এখন তো এটা পুরোটা দেখে যাওয়ার পর তো এটা আপনারটা হয়ে যাবে, তাই না? তো আপনারটা যখন কিসের উপর বসাইছেন ওইটা? বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ডটা তো আছেই ওখানে। হ্যাঁ, ওইটাই তো বললাম। না, উনি বলতেছে এটা মুছে দিব কিনা, আমি না, এটা মুছে যাবে না। এটা মুছে যাবে না, আপনার জন্য মুছে যাবে না। না, এটা এমনি মুছতে পারবেন, কোনো সমস্যা নাই। নরমালি যেটা হয় সেটা হচ্ছে এই সব মকআপ গুলো ডাউনলোড মকআপ ইউজ করে। এই জিনিসটার একমাত্র উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার জিনিসটা প্রিন্টের পরে দেখতে কেমন হবে, এইটাই হচ্ছে বড় কথা। একজন ক্লায়েন্ট চায় হচ্ছে এটা দেখতে কেমন দেখা যাবে। বুঝতে পারছেন কথাটা? এখন ওই জিনিসটা দেখার জন্য এই কাজটা করা। অনেক সময় দেখবেন আপনার জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, অর্থাৎ আপনার যে ডিজাইনটা করছেন এটা দেখতে ভালো লাগতেছে, কিন্তু যখন আপনার ওয়েবে বা আপনার প্রিন্টে গেছে তখন আপনার অনেক সুন্দর লাগে। ওই জিনিসটা দেখার হচ্ছে আপনার এই কাজ, এটার কাজ, আর কিছু না। আচ্ছা, টেক্সটকে ইলাস্ট্রেটরে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিতাম। ক্রিয়েট আউটলাইন করার উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে আপনার টেক্সটকে শেপে পরিণত করা। কিন্তু এইখানে আপনার রাইট বাটন যদি ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন, রাইট বাটন ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স এগুলো আসতেছে, কিন্তু ক্রিয়েট আউটলাইন নামের কিছু আসতেছে না। এটাকে আপনি যদি ক্রিয়েট আউটলাইন করতে চান, এই যে টেক্সটের যে আপনার লেয়ারটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করবেন, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে কনভার্ট টু শেপ অর কনভার্ট টু ওয়ার্ক পাথ। আপনি যদি এটা পাতে তৈরি করতে চান তাহলে ওয়ার্ক পাথ ইউজ করবেন, আর আপনি যদি শেপে পরিণত করতে চান আপনি শেপে পরিণত করবেন। অর্থাৎ আমি যদি এখানে কনভার্ট টু শেপে ইউজ করি
একটু খেয়াল করে দেখেন টি থেকে এখন নর্মাল শেপের যে আপনার গাটা আছে ওইটা চলে আসছে, বুঝতে পারছি? এখন আপনি এটার মধ্যে কোনো ধরনের কাজ করতে পারবেন না, অ্যাজ ইউজুয়াল শুধু আমি কালারটা চেঞ্জ করতে পারবো, কোনো ধরনের ইফেক্ট আমি ইউজ করতে পারবো না। অর্থাৎ আপনার এখন ভুল হয়েছে যে আপনি গ্রাফিক্স পিক্সেল ভুল হয়েছে এটাকে চেঞ্জ করবে, এটা পসিবল না, এটাকে আপনাদের নতুন করে করতে হবে। ক্লিয়ার? টেক্সট টুলে যাব, ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর এখানে একটা বক্স আসতেছে, এখানে টাইপে যাব, টাইপে গিয়ে এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন পেস্ট লরেন্টসমে ক্লিক করেন, এখানে পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ইউজ করি, আমার লরেন্টসমগুলো রেডি হয়ে গেছে, এখানে চলে আসছে। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? একটু খেয়াল করে দেখেন আপনাদের আরেকটা অপশন বাকি ছিল, সেটা হচ্ছে আপনার বুক কভার ডিজাইন। এই যে আমি বুক কভার ডিজাইন যখন ইউজ করলাম, আমি যখন ইমেজে গেলাম, একটু খেয়াল করে দেখেন অনেক ধরনের বুক কভার আসছে। এই যে বুক কভারগুলো আছে, এই বুক কভারগুলো আপনার ডায়েরি থেকে শুরু করে যাবতীয় যত বুক আছে, যত কিছু আছে সব কিছুতে আপনার ডিজাইন নিতে পারে, তাই না কথাটা? এখন এই ধরনের বুকের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, সেটার মধ্যে হচ্ছে আপনাকে যদি কেউ যদি বলে ডায়েরির কভারটা চেঞ্জ করে দিতে, যে শুধু উপরে ডায়েরির যে পেজটা আছে সেটা যদি করে দিতে বলে কেউ, তাহলে আপনি ওইভাবে করে দিতে হবে। এখন এরপর হচ্ছে আপনার একটু খেয়াল করে দেখেন এই যে মাই ফার্স্ট বুক, এগুলো আপনার সাধারণত আপনার ডায়েরির যে আপনার কভারটা হয় সেটা, এটা এই ডিজাইনটা হচ্ছে আপনাকে করে দিতে হবে। ক্লিয়ার? এখন আবার কেউ যদি বলে যে আপনাকে নোবেল তৈরি করে দিতে হবে, অর্থাৎ নোবেলের বুক পেজটা তৈরি করে দিতে হবে, সেটা হচ্ছে আপনার আরেকটা মেজারমেন্ট নিয়ে কাজ করতে হবে। আবার যদি কেউ বলে যে আপনার টেক্সট পেপার, টেক্সটের যে অপশনটা আছে, সাপোজ মনে করেন আপনি ক্লাস 1 থেকে 5 বা 6 পর্যন্ত এরকম টাইপের যদি আপনি কোনো বুকের গ্যাপ করতে চান, সেটা হচ্ছে আপনার মেজারমেন্ট হচ্ছে আপনার A4 সাইজের গুলো কাজ করতে হবে, যেহেতু একটু বড় সাইজে থাকে সেজন্য। এরপর হচ্ছে আপনার এই সব রিলেটেড আপনি যদি করেন এই টেক্সট বুকের যদি করেন, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা মেজারমেন্ট হতে পারে। যেমন একটু খেয়াল করে দেখেন অনেক সময় দেখবেন যে আপনার যে ইয়াগুলো থাকে, অ্যাকাউন্টিং বইগুলো থাকে, দেখবেন অনেক মোটা থাকে, তাই না? ওটা আপনার A4 সাইজের, কিন্তু আপনার মধ্যেখানে অনেক মোটা। এখন এই যে মোটা চিকন যে অপশনগুলো আছে, এগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা মেজারমেন্ট ইউজ করতে হবে, তাই তো? এখন আমাকে সাপোজ মনে করেন একজন বললো যে আপনি একটা নোবেল তৈরি করে দিবেন, নোবেল তো আমরা বুঝি উপন্যাস যেটাকে বলে, উপন্যাসের বই তৈরি করে দিতে হবে। এখন উপন্যাস যে আপনি তৈরি করবেন, একটু খেয়াল করে দেখেন একটা উপন্যাসের একটা গ্যাপ তৈরি করবেন, মেজারমেন্ট তৈরি করবেন আপনি, বা আপনার উপন্যাসের একটা বুক কভার তৈরি করবেন। একটা উপন্যাসের বুক কভারের মধ্যে সাধারণত আপনার ইমেজটা সামনের গিয়ার মধ্যে ইমেজটা ইউজ করে, আবার অনেকগুলোর মধ্যে আপনার টোটালটার মধ্যে আপনার ইমেজগুলো ইউজ করে। একই ইমেজ কিন্তু এইখানে এবং এখানে দুইটা আলাদা আলাদা করে ইউজ করা আছে। আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন একটা বুক কভার তৈরি করা আছে, এই বুক কভারটার মধ্যে কয়েকটা পার্ট আছে। নাম্বার 1 এখানে একটা পার্ট আছে, নাম্বার 2 এখানে একটা পার্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট সাইডে যেটা ইউজ করে এটা, আর মিডলে যে আপনার নাম লিখে থাকে এটা একটা পার্ট আছে, আবার ব্যাক পার্টের একটা অপশন আছে, আবার এই যে অপশনটা আছে সেটা হচ্ছে আরেকটা আছে, একটা অপশন আছে। এই প্রত্যেকটারই একটা নাম আছে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা আপনার একটা অপশন। এই যে এই দুটো দেখতেছেন, এই দুটো থাকে হচ্ছে আপনার যে যদি নোবেল তৈরি করে, নোবেলের মধ্যে দেখবেন পিছনের দিকে একদম ভাঁজ করা থাকে, ঠিক আছে? এই যে ভাঁজ করা অংশগুলোকে বলা হয় ফ্ল্যাপ। ভাঁজ করা অংশগুলোকে বলা হয় ফ্ল্যাপ, বুঝতে পারছেন? FLAP। এই ফ্ল্যাপ অংশগুলোর মধ্যে আপনার সাধারণত যেটা থাকে, এক পাশে থাকে হচ্ছে আপনার ডান পাশে থাকে হচ্ছে রাইটার, অ্যাবাউট রাইটার, যিনি রাইটার থাকেন ওনার একটা ছবি দেওয়া থাকে, নিচে হচ্ছে তার সম্পর্কে কিছু লেখা দেওয়া থাকে, যে উনি কে, ওনার পরিচয়, এটা সম্পর্কে লিখে দেওয়া থাকে ফ্ল্যাপের ডান পাশে, অর্থাৎ মেইন যে পেজটা আছে তার ডান পাশে হচ্ছে এটা থাকে। আর বাম পাশে হচ্ছে যিনি প্রকাশ করছেন, যে কোম্পানি প্রকাশ করছেন ওই কোম্পানি সম্পর্কে কিছু লেখা থাকে, ঠিক আছে? আর পিছনের যে অংশটা থাকে, অর্থাৎ বুক পেজের পিছনে যদি নোবেলের ক্ষেত্রে হয়, বুক পেজের পিছনের অংশটার মধ্যে থাকে হচ্ছে চুম্বক অংশ যেটাকে বলে, অর্থাৎ সারমর্ম। আমার টোটাল জায়গাটা থাকে আপনার উপন্যাসটা আছে, এই উপন্যাসের যে সারমর্মটা, এই সারমর্মটা এখানে আপনার লেখা থাকে। আর এই যে এই জায়গাটা বলা হয় পুট, ঠিক আছে? এই যে হ্যাঁ PUT পুট, এই অংশটাকে বলে পুট। এই জায়গাটার মধ্যে আপনার নম্বরে যেটা হয় সেটা হচ্ছে আপনার যে আপনার ইয়া থাকে, ওই আপনার যে বইটার নাম, ওই বইটার নাম এখানে ইউজ করা হয়, প্লাস হচ্ছে এখানে একটা লোগো ইউজ করা হয়, যেই প্রকাশক বা যেই প্রকাশনী সেই বইটা রিলিজ করছেন ওই প্রকাশনের একটা লোগো ইউজ করা হয় উপরে অথবা নিচে। আর এই পাশটায় থাকে হচ্ছে আপনার মেইন যে আপনার ডিজাইনটা, সেই ডিজাইনটা। এখন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নটা ইউজ করতে পারে। সাপোজ মনে করেন আপনার একটা কার্টুন রিলেটেড বই করছেন, ক্লিয়ার? আপনি আপনার 21শে বইমেলার মধ্যে কার্টুন রিলেটেড একটা বই রিলিজ করছেন, সেখানে নিশ্চয়ই আপনার এমন ইমেজ আসবে না,
ওইখানে নিশ্চয়ই আপনার কার্টুন রিলেটেড কিছু আসবে যেগুলো আপনার হাতে আঁকা বা আপনার জল ছাপে তৈরি করা অর্থাৎ আপনার ক্যানভাসে তৈরি করা ওরকম টাইপের কিছু একটা আসবে। আবার কেউ মনে করেন আপনি একজন গ্রাফিক্স রিলেটেড একটা ইমেজ একটা বই করছেন, অবশ্যই উপরে গ্রাফিক্স রিলেটেড থাকবে। ওই জিনিসগুলো বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে এই আমার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার বুকের উপর ডিপেন্ড করবে হচ্ছে ডিজাইন। আমার বুকের উপর ডিজাইন করে হচ্ছে আপনার ডিজাইন। এখন আপনি যদি কোনো পাঠ্যপুস্তক ইউজ করেন অর্থাৎ আপনি চাচ্ছেন একটা টেক্সট বই ইউজ হবে, আমি একটা ইন্টারমিডিয়েটের একটা অ্যাকাউন্টসের বই আপনি তৈরি করবেন, আপনি নিশ্চয়ই উপরে দিবেন না, উপরে অবশ্যই লেখা থাকবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্টিং এটা, নিচে কি লিখছেন ওইটা এত এডিশন, এটাই সম্ভব থাকার নিচে হচ্ছে কয়েকটা আপনার দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টস রিলেটেড কয়েকটা ইমেজ ক্লিক করে দিয়ে কাজ করে নেয়। তো এরকম করে আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ধাঁচের আলাদা আলাদা অপশন হয়। টেক্সট বুকের ক্ষেত্রে এক ধরনের হবে, আবার আপনার নোভেলের ক্ষেত্রে এক ধরনের হবে, আবার যদি আপনি ডায়েরি ইউজ করেন দেখেন ডায়েরির ক্ষেত্রে জাস্ট যেটা ইউজ করে উপরে লেখা থাকে আপনার ডায়েরি এত সালের কত সালের দিয়ে দেয়, এর বেশি আর কিছু থাকে না, জাস্ট একটা স্টাইল চলে আসে আর কিছু থাকে না। আর পিছনের পাটটা সম্পূর্ণ আপনার খোলাই থাকে আর নিচে শুধু একটা আন্ডারলাইনের মধ্যে কোন প্রকাশক এটা আপনার ছাপাইতে হয়েছে কি হয়েছে ওইটা আপনার লিখে থাকে। অর্থাৎ এই যে ডায়েরিটা আছে এই ডায়েরিটার পিছনের অংশটার মধ্যে আপনার অংশের মধ্যে একটুখানি একটু দিয়ে রাখে। একটু খেয়াল করে দেখেন এটা একটা পাসপোর্ট, এই পাসপোর্টেরও তো একটা ডিজাইন আছে। তখন আমাকে যখনই কোনো ডিজাইন করতে দিবে বা আমাকে যখনই কোনো ডিজাইন সম্পর্কে করতে হবে আমাকে আগে খেয়াল রাখতে হবে আপনার রিলেশনটা কোথায়, যে কি রিলেটেড। আমি যদি একটা ভৌতিক তৈরি করতে চাই, আমি যদি একটা ভৌতিক টাইপের বুক কভার তৈরি করতে চাই আমাকে ওই রিলেটেড ইমেজ ইউজ করতে হবে। একটু খেয়াল করে দেখেন এখানে আপনার ভৌতিক রিলেটেড একটা ইউজ করছে, এমন বা একটা ইউজ করছে যাতে আপনার জিনিসটা বোঝা যায় যে আমার একটা ভৌতিক টাইপের। আপনি যে রেডি করবেন, রেডি করার সময় অবশ্যই আপনাকে মেজারমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, তাই তো কথাটা। এখন মেজারমেন্টের ক্ষেত্রে আপনি যদি নোবেল ইউজ করেন অর্থাৎ নর্মাল যদি বাংলা নোবেল ইউজ করেন সেই নোবেলের ক্ষেত্রে আপনি কি করবেন, আর যদি আপনি টেক্সট বইয়ের ক্ষেত্রে ইউজ করেন সেক্ষেত্রে টেক্সট বইয়ের ক্ষেত্রে কি করবেন সেটা একটু দেখি। আমি একটা নোবেল তৈরি করলাম, নোবেল সাধারণত আপনার A4 সাইজের যে অপশনটা আছে A4 সাইজের আপনার ল্যান্ডস্কেপটাই হয়, ঠিক আছে। A4 সাইজের আপনার ল্যান্ডস্কেপ হয়। তো আপনার যদি A4 সাইজের ল্যান্ডস্কেপ যদি হয় A4 সাইজের গাটা হচ্ছে আপনার 11.693 11.693 এটা হচ্ছে আপনার A4 সাইজের A4 এর সাইজ, এটা যে গাটা হাইটটা যেটা থাকে, আর উইডথটা থাকে হচ্ছে আপনার 8.267 এটা থেকে হচ্ছে আপনার হাইটটা উইডথটা থাকে এটা আর এটা হচ্ছে থাকে হাইটটা। এখন আমি যদি এটা ল্যান্ডস্কেপ করে দেই তাহলে আমার উইডথটা হয়ে যাবে হচ্ছে আপনার 11.693 আর এই যে হাইটটা আছে এই হাইটটা হবে হচ্ছে আপনার 8.267, তাই তো। এখন সাপোজ মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো তুমি এক কাজ করো, তুমি আমার গাটা দিবা হচ্ছে আপনার যে 12 ইঞ্চি, ক্লিয়ার। তো আপনি বললো যে আপনি এটা করবেন হচ্ছে 12 ইঞ্চি, এই হচ্ছে 12 ইঞ্চির আমি একটা পেজ নিলাম আমার একটা উইথ, ঠিক আছে। এই 12 ইঞ্চির মধ্যে আবার 1 ইঞ্চি যাবে হচ্ছে ফুটে, অর্থাৎ মিডলের যে অংশটা আছে সেই অংশটা যাবে হচ্ছে আপনার 1 ইঞ্চি, এখানে হচ্ছে আপনার 1 ইঞ্চি ছাড়তে হবে আমাকে। সো আমার ডিজাইনটা আসতেছে কত 11 ইঞ্চিতে, 11 ইঞ্চিতে আমার ডিজাইনটা আসতেছে। তো এরপর আবার তার একটা রিকমেন্ডেশন আছে যে আমাকে ফ্ল্যাপ হিসেবে ইউজ করতে হবে 2 ইঞ্চি, আমাকে ফ্ল্যাপ দিতে হবে 2 ইঞ্চি। তো দুই পাশে যদি আমি ফ্ল্যাপ ইউজ করি 2 ইঞ্চি করে তাহলে আমার 4 ইঞ্চি আর যোগ হলো না, ঠিক আছে। এখন 12 এর সাথে আমাকে 4 যোগ করতে হবে 16, তাহলে আমার মেইন মেজারমেন্ট আমার কতটা খাটতেছে দেখেন 5.5, তাই তো। আমার প্রথম এবং দ্বিতীয় পেজে আমার 5.5 হিসেবে যাচ্ছে। ঠিক একই ক্ষেত্রে আমি যদি এখন টেক্সটে যাই, এখন এই জিনিসটাতে আমি যদি টেক্সটে যাই, এই জিনিসটা যদি আমি টেক্সট বুকে যাই, যে আমাকে টেক্সট বুক দিল, টেক্সট বুকের মধ্যে সাধারণত যেটা হয় যেহেতু লিমিটেডিং হয়, হিট লিমিটেডিং হয়, সো দ্যাট আমাকে কি করতে হয় না এখানে আপনার ফ্ল্যাপ ইউজ করতে হয়। দেখবেন আপনার একদম কানায় কানায় কাটা এবং এটাকে আপনার হিট লিমিটেডিং বলে, একদম লাগানো লিমিটেডিং বলে, উপর আপনার প্লাস্টিকের মতো একটা কাজ করে। তো ওইখানে আমাকে যেটা যেহেতু আমাকে ফ্ল্যাপ ইউজ করতে হবে না, তো সে যদি বলে যে তুমি আমাকে 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি যদি তৈরি করে দাও তাহলেই হবে, ক্লিয়ার। এখন 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি যদি করতে হয় আমাকে 2 পাশ করতে হবে, ঠিক আছে। তো আমাকে ফার্স্ট যে হিসাব করতে হবে সেটা হচ্ছে আপনাকে 22 নিতে হবে 2 পাশ। তো মিডলের যে অংশটা আছে যেটাকে পুট বলে, ওই পুটটা মনে করেন 1.5 ইঞ্চি, একটু মোটা বই আমার 1.5 ইঞ্চি, সো দ্যাট আমাকে এখানে কি করতে হবে 23 নিয়ে কাজ করতে হবে, তাই তো। 23 নিয়ে কাজ করতে হবে, 23.5 নিয়ে আমাকে কাজ করতে হবে, কারণ আমাকে মিডলে ছাড়তে হবে হচ্ছে 1.5 ইঞ্চি। এখন এই ক্ষেত্রে আবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্লিড এবং মার্জিন শো করে দিতে হবে। তবে একটু খেয়াল করে দেখবেন
আপনার এখানে যে ব্লিড মার্জিনগুলো ইউজ হয়, অর্থাৎ আপনার বুক কভারে যে ব্লিড মার্জিনগুলো ইউজ হয় অনেকটাই ভিতরে ইউজ হয়, প্রায় হচ্ছে 1/2 ইঞ্চির মতো ভিতরে ছেড়ে কাজ করে। একটু খেয়াল করে দেখেন এখানে আপনার দেখেন মিনিমাম 1/2 ইঞ্চি ছেড়ে কাজ করছে, কারণ এখানে থেকে ফোল্ড হয়ে যাবে হচ্ছে এখানে, যেহেতু আমার একটা ফোল্ডটা হয়, ফোল্ডের পাশে যদি আমার লিখাটা হয় তাহলে জিনিসটা খারাপ দেখা যায়। তো এই যে মেজারমেন্টগুলো আছে, এই মেজারমেন্টগুলো আমাকে রেডি করতে হবে, রেডি করে দেন হচ্ছে কাজ করতে হবে। তো আমাকে আগে রেডি করতে হবে হচ্ছে কি রিলেটেড আমি বইটা তৈরি কভারটা তৈরি করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওটার মেজারমেন্টটা কত হবে, কারণ সে আমাকে অটোমেটিক্যালি বলে দিবে যে আপনার একজন ডিজাইনার মানে আপনার একজন প্রকাশক প্লাস হচ্ছে আপনার একজন রাইটার, সে বলে দিবে যে আমার এই হতে পারে। তো যখন যদি আপনাকে যদি বলে দেয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। সাপোজ মনে করেন আমি যদি ইয়াতে যাই যে নোবেলের যে অপশনটার মধ্যে ইউজ করতেছিলাম সেটার মধ্যে যদি আমি ইউজ করি, এখানে যদি আমি ইঞ্চিতে ইউজ করি, উনি আমাকে বলছে তুমি 12 ইঞ্চি নিবা, এটা হচ্ছে আমার মধ্যেখানে যে পুটটা আছে সে পুটটা সহ হচ্ছে 12 ইঞ্চি। ওকে ফাইন, 12 ইঞ্চি নিলাম, সাথে দুই পাশে হচ্ছে আপনার 4 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি। তো আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 16 ইঞ্চি নিলাম। আবার হাইটটা হচ্ছে আপনার 8 ইঞ্চি। সাপোজ মনে করেন সে যদি বলে যে 8.5 নিবা, 8.5 নিবা, 8.5 নিলাম, নিয়ে আমি ক্লিক করলাম, ওকে করে দিলাম। এই হচ্ছে আমার মেজারমেন্ট আসছে। এখন এটাকে আমাকে টোটালটা আলাদা আলাদা করে ভাগ করতে হবে। এখন এই ভাগ করার ক্ষেত্রে আপনাকে দুইটা ওয়ে অবলম্বন করতে হবে। নাম্বার 1, আমার কাছে যদি নিউ গাইড লেআউট যে অপশনটা আছে সেটা যদি না থাকে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমার কাছে যদি কোনো কারণে নিউ গাইড লেআউট যে অপশনটা আছে সেটা যদি আমার কাছে না থাকে, তাহলে আমাকে যেটা করতে হবে নিউ গাইড দিয়ে কাজ করতে হবে। আমার কাছে যদি কোনো কারণে নিউ গাইড অপশনটা যদি না থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রেক্টেঙ্গুলার দিয়ে আলাদা আলাদা করে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে রেক্টেঙ্গুলার যে নিব, আমি এটা জানি এটা কতটুকু আছে, আমার 16 আছে। কোনো কারণে যদি 16 এর জায়গায় 17 হয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে যে আমার উইডটা কত আছে। ঠিক আছে, এখন আমার যদি উইডটা যদি 16 যেহেতু আছে, আমি 8 নিলে হবে। এখান থেকে যদি আমি একটা রেক্টেঙ্গুলার নেই, আমাকে 8 নিলে হবে। অথবা আমি যদি ইয়াতে যাই, ভিউতে যাই, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাই, নিউ ইয়াতে গেলে ভার্টিক্যালে যদি আমি কি এখানে আপনার যদি 8 ইঞ্চি দেই, ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার মিডলে একটু চলে আসছে। বুক কভার ডিজাইন করার একদম ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে আপনাকে মিডলটা আগে রেডি করতে হবে। আপনার মিডলটা যদি আপনার রেডি হয়ে যায় তাহলে আপনার বাকিগুলো প্রবলেম হবে না। এখন এই যে মিডলটা যে রেডি হয়ে গেছে, আমি এটাকে নিউ গাইড লেআউট দিয়ে কাজটা করতেছি। মিডলটা যেহেতু রেডি হয়ে গেছে, আমাকে এখন মিডলে ছাড়তে হবে কত, 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি যদি আমাকে ছাড়তে হবে, আমাকে এখানে যদি একটা 1/2 ইঞ্চির আমি একটা নিয়ে নেই, উইডটা যদি 0.5 হয় আর হাইটটা যদি আমি 2 ইঞ্চি দিয়ে কাজ করি, 2 ইঞ্চি দেই, আর এইটার মধ্যে আমি পিক্সেলের জায়গায় ইঞ্চি ইউজ করি, যদি ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা রেক্টেঙ্গুলার আসছে। এটা হচ্ছে আমার এই পাশ থেকে আমি ইউজ করি, এই পাশ থেকে আমি ইউজ করি, এখানে গেলাম, আর এই পাশ থেকে আমি ইউজ করি, এই আসলাম। আমার মিডলের যে অংশটা পুট এখন আমার রেডি হয়ে গেছে। এই যে পুট যেটা আছে আমি রেডি হয়ে গেছে, আমার এটা এখন প্রয়োজন নাই। এখানে আমি ইউজ করেছি পুট, কথাটা লিখে রাখি যাতে আপনাদের সুবিধা হয়। জি, সব কিছু বলে দিবে, সব বলে দিবে আপনাকে। এখানে উনি যে গাটা তৈরি করছে বইটা, হ্যাঁ বইটা যে তৈরি করছে, এখন বইটার যদি অনেক মোটা হয়, দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার ডিকশনারি দেখছেন নিশ্চয়ই, ডিকশনারির মধ্যে দেখবেন যে অনেক পকেট ডিকশনারি আছে, কিন্তু আপনার ওর হাইট থেকে অনেক থিকনেস মোটা, কিন্তু মধ্যেখানে দেখবেন প্রায় 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো মোটা, অথচ আর এমনি কিন্তু 2 ইঞ্চি হবে না। আবার দেখবেন অনেক ডিকশনারি দেখবেন যে আপনার এমনিতে লম্বাতে একটু ছোট কিন্তু অনেক মোটা। এবার লয়ের যে বইগুলো আছে দেখবেন মধ্যেখানে প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি মোটা, কিন্তু এই পাশে আবার ছোট। এখন এই মেজারমেন্টগুলো যদি আপনি না বুঝতে পারেন বা না আগে করেন যে তার থিকনেস কতটুকু আছে, তার মোটা পুরুত্বটা কতটুকু আছে, এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি আদতে ডিজাইন করবেন না। এই পুরুত্বটা কি ক্লায়েন্ট বলবে? হ্যাঁ অবশ্যই বলবে। সে কারণ তো এইটা জিনিস আমি বলি, সে কত পেজ ইউজ করতেছে, কত পেজ ইউজ করলে কত ইঞ্চি আসবে সেটা তো আপনাকে অবশ্যই বলে দেবে। না বলে দিলে তো আপনি ডিজাইন করতে পারবেন না। এখন সাপোজ মনে করেন আপনি 5 ইঞ্চি নিয়ে কাজ করছেন, 2 ইঞ্চি নিয়ে কাজ করছেন, কিন্তু তারটা হয়ে গেছে 3 ইঞ্চি, তখন আপনার যেখানে হবে যে এই ডিজাইনটা আপনার ঢুকে যাচ্ছে এটার মধ্যে, বুঝতে পারছেন কথাটা? এখন এই ডিজাইন যখন এখানে ঢুকে যাবে তখন আপনার টোটাল ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য টোটাল সে আগে বলে দেয় যে আমার এত পুরুত্ব আছে, আর যেহেতু আপনি একজন ডিজাইনার আছে, এরকম কাজ করতে করতে আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে যে 100 পেজ যদি হয়, 100 পেজে কতটুকু থাকতে পারে, 1/2 ইঞ্চি থাকতে পারে, 500 পেজ হলে 2 ইঞ্চি থাকতে পারে, এরকম একটা আপনার একটা মেজারমেন্ট চলে আসবে। কিন্তু উনি টোটাল বলে দেবে, যিনি আপনার ইয়া করবেন ছাপাবেন, উনি বলে দেবে যে এরকম মেজারমেন্টটা আসবে। আবার অনেক সময় কি হয়, অনেক সময় হচ্ছে আপনাকে শুধু বলে যে এই সামনের অংশটা তৈরি করো,
এই সামনের অংশটা আমাকে একটা ডিজাইন করে দেবে, মানে আমি ফ্রন্ট পার্টে ইউজ করব। সে কি করে, তার মধ্যে একটা ডিজাইন ইউজ করে এখানে, আর এইখানে চাপটা আমাদের ছাপ দিয়ে দেয়। আপনার যে ডিজাইনটা ওটা হচ্ছে ছাপ দিয়ে সে রেডি করে দেয়। এরকম অনেক সময় হয়, কারণ হচ্ছে সে এইটাকে এমন ভাবে রেডি করতে চায় যে এইখানে যাতে কোনো কারণে মাইন্ড না যায়। কারণ মাইন্ড যাওয়ার পর যদি মাইন্ড হয়ে যায় তাহলে ডিজাইনটা নষ্ট হবে। এই জন্য কি করে, সে সবকিছু রেডি করার পর ডিজাইনটা আপনার প্রিন্ট করে। ওকে ফাইন, আমি এটা কি করলাম, পুট নিলাম। আমার এখানে হচ্ছে আপনার 1 ইঞ্চি পেয়ে গেছি। এই যে 1 ইঞ্চি যে পেলাম, এখন এখান থেকে আমার এতটুকু হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি যেহেতু আছে, আমার এখানে যেহেতু ছিল 8 ইঞ্চি ছিল, এখান থেকে আমার 5.5 ইঞ্চি যদি নেই, আমি যদি এখান থেকে আপনার ভিউতে যাই, নিউ গাইড লেআউটে যাই, আমার একটু সময় লাগবে। তা আমি যদি ওইভাবে না গিয়ে আমি যদি এখানে একটা 5.5 ইঞ্চি নিয়ে নেই, 5.5 যদি আমি ইঞ্চিতে নিয়ে নেই, আর উইডথটা যদি আমি, হাইটটা যদি আমি 1 ইঞ্চি নেই, নিয়ে যদি ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা অপশন চলে আসছে, একটু বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে নিলাম। আমার 5.5 আছে এখানে, এখানে রাখি, এখানে ড্র্যাগ করেন, এই হচ্ছে আমার একটা পার্ট চলে আসছে। আবার এই পাশে নেন, এখানে ড্র্যাগ করেন, এই হচ্ছে আমার একটা অপশন চলে আসছে। অর্থাৎ দুই পাশে দুইটা আমার রেডি হয়ে গেছে। এখন আমার যেহেতু মেইন মেজারমেন্ট রেডি হয়ে গেছে, এই পাশে হচ্ছে 2 ইঞ্চি আমার রেডি আছে, এই পাশে আমার 2 ইঞ্চি রেডি আছে, কিন্তু এখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা পাশে আমাকে মার্জিন এবং গ্রিড ইউজ করতে হবে। ক্লিয়ার? প্রত্যেকটা জায়গায় আমাকে মার্জিন এবং গ্রিড ইউজ করতে হবে। এখন আপনি সাপোজ মনে করেন এটার মধ্যে আপনার ছাপতেছেন 0.25, মনে করেন আপনি যদি মনে করেন যে 1/2 ইঞ্চি ছাড়বেন, 1/2 ইঞ্চিও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মনে করেন যে 1/2 ইঞ্চি ছাড়বেন, ওকে ফাইন, আপনি এটাকে বাদ দিয়ে, এটাকে অলরেডি 1/2 ইঞ্চি আছে, আমি এখানে রাখলাম, ড্র্যাগ করেন, এখানে রাখি, ড্র্যাগ করেন। আবার এই পাশে আপনাকে কিন্তু 1/2 ইঞ্চি ছাড়তে হবে, কারণ যেহেতু এটা ঘুরে যাবে, মলারটা আপনার ঘুরে ওই পাশে যাবে। আপনি এখানে আপনার 1/2 ইঞ্চি রাখলেন, আবার এই পাশে আপনি কি করলেন, 1/2 ইঞ্চি রাখলেন, এই পাশে আপনি 1/2 ইঞ্চি রাখলেন, এই পাশে আপনি 1/2 ইঞ্চি রাখলেন। এই হচ্ছে আমার টোটাল মেজারমেন্টটা রেডি। কিন্তু এই পাশে যে আমাকে মার্জিন এবং ব্লিড ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনি নিউ গাইড লেআউটে যাবেন। আমি নিউ গাইড লেআউট দিয়ে দেখাচ্ছি এই কারণে, কারণ ম্যাক্সিমাম অনেক টুলের মধ্যে আপনার নিউ গাইড লেআউট যে অপশনটা নাই, আমরা এই জন্য নিউ গাইড দিয়ে দেখাচ্ছি। এখানে আমি যেটা করতেছি 0.25 ইঞ্চি ইউজ করি, ওকে করে দেই, আমার এখানে একটা মার্জিন চলে আসছে। আবার কি করতেছি, ভিউতে গেলাম, ভিউতে গিয়ে আমি নিউ গাইডে গেলাম, নিউ গাইডে গিয়ে যেটা আমার একটা 16 আছে, 15.75 যদি ইউজ করি, 15.75 ইঞ্চি যদি ইউজ করি, ওকে করে দেই, আসছে, ওকে ফাইন। আবার ভিউতে যাচ্ছি, নিউ গাইড লেআউটে যাচ্ছি, আমি যদি এখন হরিজন্টালে যাই, এখানে যদি ইউজ করি 0.25 ইঞ্চ, ওকে করে দেই, এখানে আপনার ইঞ্চের গা করে নিই, তাহলে ভালো হয়। এখানে চলে আসছে। আবার ভিউতে যান, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যান, এখানে আমি ইউজ করতেছি হচ্ছে আপনার, যেহেতু আমার এটা কত ছিল, আপনার 8 ছিল, 8.5 ছিল, 8.5 এর মধ্যে থেকে আমাকে কি করতে হবে, 8.25 যদি আমি ইউজ করি, ওকে করি, দেখেন আমার এখানে চলে আসছে। এখন আমাকে ব্লিড ইউজ করতে হবে, যেহেতু আমি ভার্টিক্যাল আছে, আমি ভার্টিক্যালি আপাতত নিয়ে নেই, -0.25 চলে আসছে। লেআউট যদি না থাকে তখন কি করবেন ভাই, না এখনটার পরে একটা আমাদের পার্থক্যটা কি সেটা বলেন, তখন কি আবার ফোন দিবেন? কিছু করার না, এটা করতে হয়, যেহেতু আমার একটা 16 আছে, 16.25 আমার ব্লিড এবং মার্জিন রেডি। বুঝতে পারছি কথাটা? আমাকে এগুলো নিতেই হবে। বাইরেটা কেন নিলাম? বাইরেটা ব্লিড হিসেবে নিলাম, বুঝতে পারছি, ব্লিড হিসেবে নিলাম, সেফ জোন হিসেবে নিলাম। সে যখন এটাকে করবে, কাজ করবে, আপনি ইজিলি সে বুঝে কাজ করবে। আচ্ছা, এখন আবার আরেকটা কথা আছে, আপনাকে যে এটা আপনি ইলাস্ট্রেটরে তৈরি করতে হবে, সরি ফটোশপে তৈরি করতে হবে তা কিন্তু না, যেহেতু এটা প্রিন্ট রিলেটেড একটা অপশন। আর এটা আমি ফটোশপে দেখাচ্ছি এই কারণে, যেহেতু এটা একদম অ্যাকুরেট মেজারমেন্ট আমার জানা আছে। ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য এই কাজটা আমরা এখানে করছি। আমি ইচ্ছে করলে এটাকে আপনার ইলাস্ট্রেটর করতে পারবো, কোনো প্রবলেম নেই, যেহেতু প্রিন্টে যাবে। আপনি ফটোশপেও করতে পারবেন, ইলাস্ট্রেটরেও করতে পারবেন। আমি বারবারই বলছি যে আপনার যদি মেজারমেন্টটা অ্যাকুরেট জানা থাকে, যে আমার এতটুকু মেজারমেন্ট জানা আছে, তাহলে আপনি ইলাস্ট্রেটর। আপনার যদি মনে থাকে যে জানেন যে এটা 10 ফিট বাই 20 ফিট হবে, আপনি যদি এখানে 10 ফিট বাই 20 ফিট দিয়ে কাজ করেন, অ্যাকুরেটলি কাজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এগুলোর নামগুলো আমরা একটু দেই।
ফার্স্ট পেজ ইউজ করলাম এখানে 30 দিয়ে দেই, এই হচ্ছে ফার্স্ট পেজ। এখানে সেকেন্ড পেজ ইউজ করলাম, মেবি আপনার এখানে ট্র্যাকিং করা আছে মনে হয় আর কি। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এটার নাম হচ্ছে ফ্ল্যাপ। ফ্ল্যাপটা ইউজ করি, নামটা লিখি। ফ্ল্যাপ, এটাও ফ্ল্যাপ, এটাও ফ্ল্যাপ। এটাকে কি করি, ইয়া করে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসি। তাহলে আমার ফ্ল্যাপ রেডি, তারপর হচ্ছে ফার্স্ট পেজ রেডি, সেকেন্ড পেজ রেডি, আমার ফুটটাও রেডি। ক্লিয়ার? এখন আপনাকে যেটা করতে হবে, এই যে ফ্ল্যাপটা আছে, এই ফ্ল্যাপটার মধ্যে আমাকে ইউজ করতে হবে অ্যাবাউট যে রাইটার, সেই রাইটারের একটা ছবি ইউজ করতে পারেন, আর ওনার সম্পর্কে একটু বিস্তারিত অল্প একটু সার সংক্ষেপ আপনি লিখে দিতে পারেন। যে ওনার জন্মাত সাল, উনি অনেক ভালো ভালো বই উপহার দিচ্ছেন, উনি একজন প্রতিভাবান আপনার রাইটার। এখানে হচ্ছে ওই রিলেটেড, আমি যে রিলেটেড কাজ করতেছি ওই রিলেটেড একটা ইমেজ ইউজ করতে পারেন। অনেকে কি বলে যে আপনার এখান থেকে এই পর্যন্ত আপনার টোটাল একটা ইমেজ ইউজ করতে, অর্থাৎ একটা ডিজাইন ইউজ করতে। যেমন এই যে পহেলা বৈশাখের মধ্যে অনেকগুলো বই আপনার জ্ঞাতে ছাড়ছিল, এর আগে আপনার পহেলা বৈশাখ নিয়ে ছাড়ছিল, যাতে ওই যে 21 ফেব্রুয়ারির যে জ্ঞানটা ছিল বই মেলাতে, ওইখানে আপনার দেখুন পহেলা বৈশাখ নিয়ে আপনার একটা বই ছাড়ছিল। সেই বইয়ের মধ্যে আপনার এখান থেকে ওইখান পর্যন্ত আপনার যা আছে সব হচ্ছে একটা ছাপের বই। ক্লিয়ার? এখান থেকে এই পর্যন্ত আপনার টোটাল একটা ছাপের বই ছিল, ওটা আপনার অ্যাবাউট বৈশাখ। বৈশাখ কি জিনিস, বৈশাখ মানে সম্পর্কে জানার জন্য এই কাজটা করছে। আবার দেখবেন একই ইয়ার মধ্যে, এটার মধ্যে আপনার তিনটা স্টাইল, এখানে এক ধরনের এক স্টাইল ইউজ করছে, এখানে এক ধরনের এক স্টাইল ইউজ করছে, এখানে এক ধরনের স্টাইল ইউজ করছে, আলাদা আলাদা। আবার এটার মধ্যে দেখবেন একটা মলাট দিয়ে কাটছে, যেমন সবুজ কালার একটা করে ইয়ার মধ্যে টেক্সট বইগুলো যেগুলো আপনার স্কুলে যে টেক্সট বইগুলো, ওগুলোর মধ্যে দেখবেন এখান থেকে এই পর্যন্ত আপনার একটা কালার, সবুজ রঙের, নীল রঙের, যখন একটা কালার দিয়ে উপরে লিখে রাখছে হচ্ছে আপনার অ্যাডভান্স লার্নিং ইংলিশ অথবা অ্যাকাউন্টিং অথবা সায়েন্সের কোনো একটা বই, যে কোনো একটা নিয়ে এখানে কাজটা শেষ করে দিচ্ছে। এখানে হচ্ছে কয়েকটা সায়েন্সের আপনাকে দিয়ে দিচ্ছে, ফানেলগুলো যেগুলো আছে ফানেলগুলো দিয়ে শেষ করে দিচ্ছে। এখন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে যে আপনি কিভাবে কি করবেন। আমি জাস্ট মেজারমেন্টটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, আমাকে এই মেজারমেন্ট দেখ, সরি এখন আমাকে এইটা দেখ বা আমাকে গা করে দেখ, আপনাকে প্রত্যেকটা এভাবে আলাদা করে কাজ করতে হবে। যদি আপনি আলাদা আলাদা কাজ না করেন তাহলে আপনি রেডি করতে পারবেন না। আপনার ডিজাইন আসবে পর্যন্ত, যদি ফার্স্ট পেজে বলে যে সে হচ্ছে এই পেজে আলাদা একটা ডিজাইন হবে, আপনাকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনাকে ডিজাইন ইউজ করতে হবে, আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিজাইন ইউজ করতে হবে। ঠিক আছে? কিন্তু লেখা হবে হচ্ছে আপনার আধা ইঞ্চি ছেড়ে মাঝখানে, এইখানে হচ্ছে আপনার লেখা হবে, আপনার মেইন লেখাটা হবে হচ্ছে আপনার এইখানে, এই এতটুকুর মধ্যে হচ্ছে আপনার লেখা, এই এতটুকুর মধ্যে আপনি লিখতে পারবেন। এই হচ্ছে আপনার লেখার অংশ। এটাকে আমি জাস্ট একটু ফিল আপ করে দেই, রেড কালারটা চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমার মেইন অংশ, এটার এখানে হচ্ছে আমার ডিজাইন অংশ, অর্থাৎ আমার যেখানে আপনার ডিজাইন হবে। এখানে হচ্ছে আপনার ফ্ল্যাট, অ্যাবাউট হচ্ছে রাইটার, আর এখানে হচ্ছে অ্যাবাউট যিনি প্রকাশ করছেন ওই সম্পর্কে আপনি এখানে কিছু লিখে দিয়ে ডিজাইনটা করে ফেলবেন। বুঝতে পারছি কথাটা? কিন্তু আমাকে মেজারমেন্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে এইভাবে মেজারমেন্ট দিতে হবে। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমরা আবার অনেক সময় দেখি যে বই সম্পর্কে লেখে। হ্যাঁ লিখতে পারে, প্রকাশনা কোনো কয়টা সমস্যা বই? নেই। ওই যেটা বললাম তো, প্রকাশনার যে ইয়াটা আছে ওই প্রকাশনা সম্পর্কে লিখছে। ছোট বৃত্তান্ত দেয় বইয়ের, মানে ভিতরে টপিক এই যে এটার মধ্যে এটার মধ্যে দেয়। পিছনে এটাকে বলা হয় চুম্বক অংশ, মানে এটা হচ্ছে মেইন সিস্টেম আর কি, যে এখানে আপনার সারমর্ম দিতে হয়। ঠিক আছে? হ্যাঁ, বইয়ের সারমর্ম, মানে মনে করেন আমি একটা গল্প লিখছি, গল্পের মধ্যে কি হয়েছে, যে ওনার সাথে ওনার ঝগড়া হয়েছে, উনি মারা গেছেন, এরকম একটা এই মানে সার সংক্ষেপটা আপনি এখানে লিখে দেন। কিন্তু ওইখানে তো শুরু হয়েছে যা থেকে, ওনার সাথে কিভাবে পরিচয়, কিভাবে বন্ধুত্ব হয়েছে, কিভাবে মারছে, কার কার সাথে মিলে মারছে, ওটা টোটাল রেডি আছে। কিন্তু এখানে হচ্ছে আপনি যখন ওনাকে আকর্ষণ জায়গা দিলেন, ওনার সাথে আমার পরিচয়, উনি ওনাকে মারা গেছে, কিভাবে মারছে ওইটা জানার জন্য কি করবো, আমি বইটা কিনবো। এই জন্য দেখবেন এখানে ইউজ করে এই কারণে, কারণ অনেকে যারা বই কিনেন ওনারা কি করেন, বইটা দেখে উঠায় সারমর্মটা পড়ার পর যদি দেখেন যে ভালো লাগছে, ভিতরে অনেক কিছু একটা আছে, তো আপনি এটা কিনে নেন।
আর এখানে যেটা হয় সেটা হচ্ছে অল্প দেওয়া যায়, আর এখানে যদি একটু বেশি দেওয়া যায়, বুঝতে পারছেন? এখানে দেয় তার হচ্ছে আপনার এখানে একটা বারকোড থাকে, যে আপনার যে প্রকাশনের বারকোড, ওই বারকোডটা এখানে দিয়ে শেষ করে দিন। এখানে তেমন একটা ডিজাইন হয় না, জাস্ট একটা আভাস। আর এখানে হচ্ছে আপনার ওই অনুযায়ী একটা ডিজাইন হয়। এখন এই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি যেই রিলেটেড বুক কভার তৈরি করবেন না কেন, ওই রিলেটেড আপনি কি করবেন, সার্চ করলে চলে আসবে। একটু খেয়াল করে দেখেন বারকোডটা কেন দেয়? বারকোডের সবচেয়ে সুবিধা হচ্ছে, মনে করেন বারকোডটা আপনার পুরো বইটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বারকোডটা কোনো রকম দেখা যাচ্ছে, কারণ বারকোডটা হচ্ছে ল্যামিনেটিং করা থাকে, ঠিক আছে? আর কাগজটা খুবই একটু শক্ত টাইপের, কোনোভাবে দেখা যাচ্ছে আর কি। আপনি যদি স্ক্যান করেন দেখবেন টোটাল তথ্যটা চলে আসছে, মানে ওই কোম্পানির অ্যাড্রেস সবকিছু যদি দেওয়া থাকে, মানে এখানে যা যা আছে আপনি সব পেয়ে যাবেন। এজন্য অনেক সময় বারকোড ইউজ করে এই কারণে, কারণ কোনো কারণে যদি আপনার বইটা নষ্ট হয়ে যায়, আপনার সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, এজন্য বারকোডটা ইউজ করেন। তা আপনি কি রিলেটেড ইমেজ তৈরি করবেন, বই তৈরি করবেন, সেটা আপনি আগে ডিসাইড করবেন। ডিসাইড করে ওই রিলেটেড ইমেজ ইউজ করতে পারেন, ওই রিলেটেড আপনি কাজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, একটা ইমেজ ইউজ করছে টোটাল, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা ইমেজ ইউজ করছেন, কিন্তু এই পাঁচটা বছর একটা স্টাইল, আর এই পাঁচটা নিচে দেখেন আরেকটা ইমেজ ইউজ করে কাজ করে, আর এটার মধ্যে কোনো ধরনের ফ্ল্যাপ ইউজ করে না। ঠিক আছে, এই ইমেজটা দিছে স্যার, এই ইমেজটা কি মাস্কিং করে লেখাগুলো সরানো হয়েছে না? মাস্কিং করছে এটা না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছে এটা। না, এই ইমেজটাকে ছবি রাইটারের ছবি এটা জি এখানে না না, এখানে মাস্কিং করে না, এটা হচ্ছে আপনার একটা নিচে রেক্টেঙ্গুলার নিচে এখানে ছবিটা বসাইছে, ছবিটা বসে এখানে আপনার লেখাটা শেষ করে দিচ্ছে। ফটোশপে মাস্কিংটা কি হবে? কি লেয়ার মাস্কিং, একটা ইমেজ দিয়া ক্লিপিং মার্ক। হ্যাঁ হ্যাঁ, আপনি ইমেজটা উপরে থাকবে, শেপটা নিচে থাকবে, এরপর রাইট বাটন ক্লিক করবেন, হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার এইটা এবং এইটা দুইটা আলাদা আলাদা শেপ ইউজ করছে, শেপ ইউজ করে এটা আপনার কাজ শেষ করে ফেলছে। আর এই যে ফুটের মধ্যে দেখেন আলাদা কাজ করে দিছে। আপনি যদি এখানে ইউজ করেন দেখবেন হাজার হাজার ইউজ কি জানি বলে বুক কভার ইউজ করতে পারেন। এখন আপনি কোন রিলেটেড করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। সাপোজ আপনি যে কোনো ভাবে করবেন, ওইটা অনুযায়ী সার্চ করবেন, ওই রিলেটেড আপনি একটা ডিজাইন তৈরি করবেন। বুঝতে পারছেন কথাটা? ওই রিলেটেড আপনি একটা ডিজাইন তৈরি করবেন, যে আপনি সাপোজ মনে করেন ভূত টাইপের করতে চাচ্ছেন, আপনি ভূত ইউজ করবেন। আপনি যদি অন্য কিছু ইউজ করতে চান, যে আপনার কি জানি বলে রোমান্টিক কিছু ইউজ করতে চান, সেটা করতে পারেন। আপনি যদি আপনি ভৌতিক ইউজ করতে চান, কি জানি বলে ডিসকভারি টাইপের কিছু ইউজ করতে চান, ওইটা আপনি আলাদাভাবে, অর্থাৎ এই ইমেজটার মাধ্যমে অনেক কিছু কিন্তু ফুটিয়ে তোলে। বুঝতে পারছেন? আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ওখানে কাজ করে দেন হচ্ছে শেষ করবেন। এই যে দেখেন এক একটার এক এক রকম সামনের পেজ, কিন্তু ফার্স্ট পেজে ফার্স্ট পেজে দেখেন, এটা একটু খেয়াল করে দেখেন, এটা কার্টুন রিলেটেড কাজ করার জন্য আপনার আমরা কি একটা পেজ রেডি করব না, একদম টোটাল এইভাবে রেডি করতে হবে আপনাকে। এরকম টোটাল রেডি করতে আমাকে ফ্লিপ দেখাইতে হবে না। ফ্লিপ বলতে আপনি আপনার মেইন মেজারমেন্টে ফ্লিপে ডিজাইন করবেন ঠিকই, কিন্তু আপনার মকআপ করবেন জাস্ট হচ্ছে এই দুইটা তিনটা পেজ। বুঝতে পারছেন? মাঝখানে আর দুই পাশে ফ্লিপটা আপনাকে করতে হবে না, মাস্কিং করতে, সরি আপনার কি জানি বলে মকআপ করতে হবে না, কারণ এটা টোটাল রেডি করার পর আপনি তো ইমেজ করবেন, ইমেজ করে এখান থেকে এখানে কাটবেন, কেটে এটাকে মকআপ করবেন, আবার এটাকে কাটবেন, ওটাকে মকআপ করবেন, আবার এটাকে কাটবেন, এটাকে মকআপ করবেন। কিন্তু ফ্ল্যাপ আমাকে জাস্ট দেখায় দিবেন যে আপনি ফ্ল্যাপে কাজ করতে হবে, অ্যাজ ইউজুয়াল এরকম আর কি। এটাও একজনের তৈরি করা, ওই যে আমার আরেক ব্যাচে, এই যে এটাও একজনের তৈরি করা, উনি এটা তৈরি করছেন, জাস্ট আমাকে দেখায় দিয়েছেন যে এইভাবে এটা করবেন। বুঝতে পারছি কথাটা? আর কিছু এই রিলেটেড ইয়াগুলো বেশি করেন, এই রিলেটেড আপনার কাজগুলো বেশি করেন, মানে নোবেলের কাজগুলো বেশি করেন। আমি যদি এটাকে সেভ করে রাখি, সেভ করে রাখার পর কি করলাম, এটা ওপেন করলাম, ওপেন করলে তো একই মেজারমেন্ট নিয়ে আমার ওপেন হচ্ছে না। এখন আমি এটার মধ্যে যে কাজটা করছি আমি এগুলো সব ডিলিট করে ফেললাম। ক্লিয়ার? এটা ডিলিট করে ফেলছি, সব ডিলিট করে ফেলছি, ডিলিট করে নতুন ভাবে আবার কাজ করতেছি। আমি কি করব, এটাকে নতুন ভাবে কাজ করার পর আমি আবার সেভ করব, এখানে আবার সেভ করব। এর আগে আমি সেভ করছি হচ্ছে আপনার মনে করেন এ দিয়ে, এখন আমি সেভ করব বি দিয়ে। এখন বি দিয়ে সেভ করলে হবে কি, নতুন আরেকটা অ্যাড হল। আমার এ কিন্তু এর জায়গাতেই আছে, মেজারমেন্টও থাকে। হ্যাঁ, আপনি যদি শুধু চান যে আপনি মেজারমেন্টটা রেডি করে রাখলেন, যে আপনার মেজারমেন্টটা রেডি করে আপনি লিখে রাখবেন, যে যেখানে সেভ করলেন এখানে লিখে রাখলেন মেজারমেন্ট লিখে রাখবেন, বুক কভার মেজারমেন্ট। যখন আপনার প্রয়োজন আপনি ওপেন করবেন, আপনার মেজারমেন্ট রেডি, এখন আপনি ডিজাইন করা শুরু করে দিবেন। ডিজাইন করা শুরু করার পর আপনি যখন সেভ করবেন তখন কন্ট্রোল
হ্যাঁ কন্ট্রোল এস না দিয়ে আপনি ওখানে সেভ এসে গিয়ে আপনি দিলেন সাপোজ মনে করেন যে এটার একটা নাম আছে হ্যামলেট, ঠিক আছে, হ্যামলেট দিয়ে আপনি সেভ করলেন কিন্তু আপনার মেজারমেন্ট ঠিকই আছে, ওইটা রয়ে গেল। ওইটা রয়ে গেল। আবার যখন ওপেন করলেন আবার হবে, অর্থাৎ এরকম 1000 বার আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এইটাই জিজ্ঞেস করলাম যে তাহলে তো ভালো হয়ে গেল। হ্যাঁ অ্যাভেলেবল আছে। না দিয়ে না না এটা কোনো দরকার নেই, আপনি তো ইচ্ছা করলে এটা কাজ করতে পারেন। যারা আপনার শোনেন আমি একটা কথা বলি, যারা গ্রাফিক্সের মানে প্রিন্ট রিলেটেড কাজ করে ওদের এখান থেকে যখন একটা কর্মচারী চলে যায় না, তাদের মনে করেন কয়েক লাখ টাকা এমনিতেই ক্ষতি হয়ে যায়, কয়েক লাখ টাকা এমনিতেই ক্ষতি হয়ে যায় শুধু হচ্ছে মেজারমেন্টের কারণে এবং ডিজাইনের কারণে। বুঝতে পারছেন কথাটা? শুধু ডিজাইনের কারণে এবং মেজারমেন্টের কারণে আপনার কয়েক লাখ টাকা ক্ষতি হয়ে যায়। যেমন কিছুদিন আগে মানে এটা আপনাদেরকে দেখানো হয়নি, বড় করে দিলাম। এখন এখানে আমি একটা ইমেজ ইউজ করি, দেখে হয় কিনা। বড় করে দিই জাস্ট বোঝানোর উদ্দেশ্য আর কি, কারণ ওটাকে আবার ই করতে হবে, সেই করতে হবে। এটাকে সিলেক্ট করেন, টেক্সটে যান, টেক্সটে দেখেন ওয়ার্ডপ্রেসটা অ্যাক্টিভ না, এটাকে সিলেক্ট করেন দেখি। এখন দেখেন ক্লিক করেন, নানে গিয়ে ওই যে আমরা যে কাজগুলো করছিলাম না ওই কাজগুলো পাবেন, কিন্তু এটার মধ্যে কাজ করতে পারবেন। এটা আমি দেখছি, আমি বলছি যে ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথাটা, বুঝতে পারছি। ওই আপনার কথাটা ইয়া করার জন্য আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আর কি আপনাকে, যে আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারবেন এটা হচ্ছে আপনার আলাদাভাবে বক্স তৈরি করতে হবে আপনাকে, মানে এটার জন্য বক্স তৈরি করে তারপরে এখানে বসাইতে হবে। বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ সিলেকশন করে যদি আপনি এখানে নিয়ে আসেন তখন কি এটার পাশ দিয়ে আসবে, তাহলে আসবে না। বা এটার মধ্যে আপনার একটা বক্স তৈরি করে আলাদা করে বক্স রেডি করে ফেলতে হবে, ওইভাবে সম্ভব না। ওইভাবে সম্ভব না। যে আগের মতো যেমন এখানে বসায় দিয়ে যেমন রাইট বাটন ক্লিক করে যেমন হয়ে যেত, এখানে আপনার ইয়া করতে পারবেন। জি বলেন। কিন্তু একটা